আমি শুরু করতেছি যেহেতু আমাদের সময় কম। ওকে স্যার। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে যখন শুরু করতেছি সেটা হচ্ছে যে আমাদের আহ, গত থিওরি ক্লাস যেটা অফলাইনে ক্লাস হয়েছিল সেখানে আমরা দেখে আসছিলাম যে পার ইউনিট কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি। তো যে কোনো কিছুর পার ইউনিট বের করতে হলে তার অ্যাকচুয়াল ভ্যালুটা জানা লাগে আর হচ্ছে গিয়ে তার বেস ভ্যালুটা জানা লাগে, অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে এটাকে মেজার করা লাগে। এখন বেস ক্যালকুলেশন করার বা বেস এটা ধরে নিতে হয়। তো আমাদের বেসিক্যালি চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালুর ভিতর থেকে আমাদেরকে সিলেক্ট করতে হয়। তার ভিতরে আমাদের যে বেস আছে, আহ, চারটা কোয়ান্টিটির মধ্যে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার আর হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। সো এদের এদের চারজনের মধ্যে সম্পর্ক সিম্পল। পাওয়ার সমান সমান হচ্ছে গিয়ে ভোল্টেজ গুণ কারেন্ট, আর ইম্পিডেন্স সমান সমান হচ্ছে গিয়ে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। সো দুইজনকে জানলে, যে কোনো দুইটা জানলে, এই চারটার মধ্যে যে কোনো দুইটা জানলে অন্য দুইটা বের করা যায়। তো আমরা গত ক্লাসে এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করছি। এখন বেস কারেন্ট পাওয়ার সূত্র হচ্ছে কি, বেস কেভিএ কে বেস ভোল্টেজ দিয়ে ভাগ করলে বেস কারেন্ট পাওয়া যায়। বেস ইম্পিডেন্স পাওয়ার একটা সূত্র ডিরাইভ করে দেখাইছিলাম। তো পার ইউনিট কোয়ান্টিটি বের করতে হইলে বেস ইম্পিডেন্স জানা লাগে। পার ইউনিট ইম্পিডেন্স বের করতে হলে বেস ইম্পিডেন্স জানা লাগবে। বেস ইম্পিডেন্স বের করার একটা কমন সূত্র হচ্ছে যে বেস ভোল্টেজ যদি কিলো ভোল্টে থাকে, সেই কিলো ভোল্টেজ এর বেস ভোল্টেজটাকে স্কোয়ার করে, আর বেস পাওয়ার যেটা, সেই পাওয়ারটা যদি এমভিএ তে থাকে, মেগা ভোল্ট এম্পিয়ারে থাকে, তাহলে কিলো ভোল্টের পাওয়ারের স্কোয়ার, কিলো ভোল্টেজের ভোল্টেজটাকে স্কোয়ার করে এমভি এর পাওয়ারটা দিয়ে ভাগ করলে ডিরেক্ট বেস ইম্পিডেন্স পাওয়া যায়। আর বেস ইম্পিডেন্স পাওয়া গেলে পার ইউনিট ইম্পিডেন্স পাওয়া যাবে। অ্যাকচুয়াল ইম্পিডেন্স কে বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে বেস এই পার ইউনিট ইম্পিডেন্স পাওয়া সম্ভব। সো এইটা, এই সূত্রটা গত ক্লাসে আমরা, অফলাইন ক্লাসে আমরা ইয়ে করে দেখাইছি। আর একটা কোশ্চেন পরীক্ষার সময় আসে, সেই কোশ্চেনটা কাইন্ড অফ একটা স্টেটমেন্টের প্রুফ। সেটা হচ্ছে যে স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে the per unit impedance of a transformer is same regardless of whether it is determined from the ohmic value referred to the high side or low side of the transformer provided bases are selected properly. তো এটার মূল থিম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, একটা ট্রান্সফরমারে আমরা জানি দুইটা সাইড থাকে, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি সাইড বা হাই টেনশন সাইড, আরেকটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি সাইড বা লো টেনশন সাইড। এটা যদি ট্রান্সফরমার এরকম হয় এবং সেই ট্রান্সফরমারের একটা রেশিও থাকে, যে রেশিওটাকে বলে টার্নস রেশিও। ধরা গেল 10:1 হচ্ছে কি কোনো ট্রান্সফরমারের টার্নস রেশিও। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড যেদিক থেকেই পার ইউনিট ইম্পিডেন্স ক্যালকুলেট করা হোক না কেন, পার ইউনিট ভ্যালু বোথ সাইডে সেম হবে। তো এইটার একটা প্রুফ একটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে আহ, একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন, সেই ডিরাইভেশনটা আমরা একটু দেখবো।
তো প্রথমে হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্স কিভাবে আমরা পাবো। যদি প্রাইমারি সাইড থেকে মাপি, এটা ধরলাম যে প্রাইমারি সাইড বা হাই টেনশন সাইড, এইটা হচ্ছে গিয়ে প্রাইমারি সাইড T1। এই পাশে টার্নের সংখ্যা হচ্ছে গিয়ে T1, আর এই পাশে টার্ন নাম্বার হচ্ছে T2। এই পাশে 10:1 এই টার্ন নাম্বারটা ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এইদিকে যদি 10টা টার্ন থাকে, এদিকে তার রেসপেক্টিভে একটা টার্ন আছে। এদিকে যদি 800টা টার্ন থাকে, তাহলে সেকেন্ডারি সাইডে 80টা টার্ন থাকবে। এরকম আর কি ব্যাপারটা, টার্ন রেশিওর ব্যাপারটা। এখন পার ইউনিট ইম্পিডেন্স কিভাবে পাবো? যদি প্রাইমারি সাইড থেকে মাপি, তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, এটা হচ্ছে গিয়ে আমাদের পার ইউনিটের সূত্র। তাহলে প্রাইমারি সাইডের অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে গিয়ে ZT1, আর প্রাইমারি সাইডের বেস ইম্পিডেন্স হচ্ছে গিয়ে ZB1। আর যদি সেকেন্ডারি সাইড থেকে পার ইউনিট মাপি, তাহলে সেকেন্ডারি সাইডের অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে গিয়ে ZT2। অর্থাৎ T2 টার্ন নাম্বারে টোটাল ইম্পিডেন্স কতখানি। আর সেকেন্ডারি সাইডের একটা বেস ইম্পিডেন্স থাকবে, যেটা হচ্ছে গিয়ে ZB2। এখন স্টেটমেন্টটা বলে যে এই দুইটা রেশিও সমান হবে। তো ZT1 ডিভাইডেড বাই ZB1 আর ZT2 ডিভাইডেড বাই ZB2 এরা সমান হবে কিনা, সেইটার একটা আলোচনা আর কি এখানে, বা একটা স্টেটমেন্টের ইয়ে দেওয়া হচ্ছে। এখন ZT1টা আসলে কি? জেড আমি এখন ZT1টা আসলে কি বুঝতে হবে ব্যাপারটা। ZT1টা মানে হচ্ছে গিয়ে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স। ওকে, আচ্ছা, প্রাইমারি সাইডের ইম্পিডেন্সকে আমরা কি বলতে পারি? প্রাইমারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কারেন্ট। আর প্রাইমারি সাইডের ভোল্টেজ আর প্রাইমারি সাইডের কারেন্টের সাথে কিন্তু সেকেন্ডারি সাইডের ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের কারেন্টের সম্পর্ক আছে। যদি ট্রান্সফরমারের মূল কথাটা তোমাদের মনে থেকে থাকে, তাইলে ট্রান্সফরমারের একটা বেসিক সূত্র আছে, একটা আইডিয়াল ট্রান্সফরমারের, সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ সমান সমান হচ্ছে গিয়ে সেকেন্ডারি সাইডের কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কারেন্ট। এইটা একটা রেশিও, এই রেশিওটাকে বলা হয় টার্নস রেশিও। এই টার্নস রেশিও সমান সমান হচ্ছে গিয়ে কথা বোঝা গেছে? তো এইটা ট্রান্সফরমারের একদম মৌলিক একটা সূত্র। এইটা ইন্টারমিডিয়েট লেভেলে বা ইভেন এসএসসি লেভেলেও এই জিনিসগুলাকে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের ইন্ট্রোডাক্টরি সূত্র, রাইট? এখন তাইলে V1 সমান সমান কি, A V2, এটা আমরা বলতে পারি। এই যে V1/V2 সমান সমান যেহেতু তাহলে V1 সমান সমান A V2। এখন এই V1 এর বদলে আমরা কি লিখতে পারি? A V2 লিখতে পারি। আর I1 এর বদলে কি লিখতে পারি? I2/I1 সমান সমান যেহেতু তাহলে I1 সমান সমান লিখতে পারি I2/A। এর নিচে যে I1টা আছে, এটার বদলে লিখতে পারি কি I2/A সমান সমান আসলে কি দাঁড়াচ্ছে বলো দেখি। এই নিচের এটা উপরে গিয়ে এই এর সাথে গুণ হয়ে যাবে A²। আর উপরে কি হবে? উপরে থাকবে V2, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে I2। আর এই V2/I2 মানে কি? V2/I2 মানে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। আর ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট মানে কি? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট মানে কিন্তু ইম্পিডেন্স। সো A², এটা কোন সাইডের ইম্পিডেন্স? সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স, সো ZT2। এই জন্য এখানে এই কথাটা লেখা হয়েছে যে ZT1 সমান সমান A²ZT2। এই যে এখান থেকে এটা পাইলাম, ZT1 সমান সমান A²ZT2। তার মানে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ইম্পিডেন্স আর সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রাইমারি সাইডের ইম্পিডেন্সটা সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সের A² এর সমান। একইভাবে অ্যাকচুয়াল ইম্পিডেন্স, একইভাবে প্রাইমারি সাইডের বেজ ইম্পিডেন্স হবে সেকেন্ডারি সাইডের বেজ ইম্পিডেন্সের A² এর গুণফলের সমান। সুতরাং এতটুকু প্রুফ আমরা পেয়ে গেলাম।
তাহলে জেড, এখন একটা ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্স যদি প্রাইমারির সাপেক্ষে মাপি তাইলে কি হবে? অ্যাকচুয়াল ইম্পিডেন্স প্রাইমারি ডিভাইডেড বাই বেজ ইম্পিডেন্স প্রাইমারি। আর জেড টি ওয়ান এর বদলে এখন সূত্র থেকে পাইলাম যে এ স্কোয়ার জেড টি টু, আর জেড বি ওয়ান এর সূত্র থেকে পাইলাম যে এ স্কোয়ার জেড বি টু। এখন এ স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকলো হচ্ছে গিয়ে জেড টি ওয়ান জেড টি টু ডিভাইডেড বাই জেড বি টু। জেড টি টুটা কি? সেকেন্ডারি সাইডের অ্যাকচুয়াল ইম্পিডেন্স। আর জেড বি টুটা কি? সেকেন্ডারি সাইডের বেজ ইম্পিডেন্স। অ্যাকচুয়াল বাই বেজ দিয়ে ভাগ করলে আসলে কি পাওয়া যাবে? পার ইউনিট। সেকেন্ডারি সাইড থেকে পার ইউনিট। তাহলে প্রাইমারি সাইড থেকে পার ইউনিট ইম্পিডেন্স মাপলে যা পাবো, সেকেন্ডারি সাইড থেকেও পার ইউনিট ইম্পিডেন্স মাপলে তাই পাবো। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে একটা ট্রান্সফরমারের প্রাইমারির ভ্যালুগুলো আর সেকেন্ডারি ভ্যালুগুলো যদিও ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ট্রান্সফরমারতে যখন নেম প্লেট ডাটা বসানো হয়, ট্রান্সফরমারের গায়ে যে স্টিলের শিটের মধ্যে তার ভ্যালুগুলো লেখা থাকে সেখানে পার ইউনিট ভ্যালু দেওয়া থাকে। অ্যাকচুয়াল ভ্যালুগুলো ইউজুয়ালি দেয়া থাকে না। পার ইউনিট ভ্যালু দিলে সুবিধা, এটা প্রাইমারি থেকে মাপি বা সেকেন্ডারি থেকে মাপি সবসময় তার পার ইউনিট ভ্যালু সেম আসবে। ওকে, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখবো। ম্যাথমেটিক্যাল একটা ম্যাথ করবো আর কি। ম্যাথটা এরকম যে আম, আগে অঙ্কটা দেখি। সেটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ রেটেড 110 টু 440 ভোল্ট, 2.5 kVA. Leakage reactance measured from low side is 0.606 ohm. Determined XL মানে লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ইউনিট ইউজিং বেস অফ বোথ সাইডস। আচ্ছা, এটা একদম ফান্ডামেন্টাল একটা কোশ্চেন। এইটাকে খুব ভালো করে বুঝতে হবে। পার ইউনিট বুঝতে হইলে, একটা ট্রান্সফরমারকে বুঝতে হইলে, কিংবা রেটিং এর হিসাবগুলোকে বুঝতে হইলে এই ম্যাথটা আমরা একটু ভালো করে বুঝবো। ওকে, সো আমরা ধাপে ধাপে আসি। প্রথম কথা হচ্ছে একটা ট্রান্সফরমার আঁকি। ট্রান্সফরমারে আঁকলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমার, একটা প্রাইমারি সাইড আছে, একটা সেকেন্ডারি সাইড আছে। আচ্ছা, প্রশ্নে কি চাইছে এটা আগে বুঝতে হবে। প্রশ্নে চাইছে হচ্ছে গিয়ে এক্সএল ইন পার ইউনিট। ওকে, এক্সএলটা কি? এক্সএল মানে হচ্ছে গিয়ে লিকেজ রিঅ্যাকট্যান্স। এক্স সিম্বলটা ইউজ হয় রিঅ্যাকট্যান্স এর জন্য। ওকে, রিঅ্যাকট্যান্স কি? রিঅ্যাকট্যান্স হচ্ছে কি ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট। গত ক্লাসে আলোচনা হয়েছে যে একটা ইম্পিডেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে রিয়েল পার্ট যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট সেটাকে বলে রিঅ্যাকট্যান্স। এই যে এই সূত্র হয়তো তোমরা বিভিন্ন জায়গায় দেখছো যে ইম্পিডেন্স সমান সমান আর প্লাস জে এক্স। এই এক্সটাকে বলে রিঅ্যাকট্যান্স। তাহলে এই যে লিকেজ রিঅ্যাকট্যান্স বলছে, সেটার মানে হচ্ছে ট্রান্সফরমারের কয়েলের একটা রিঅ্যাকট্যান্স আছে। রিঅ্যাকট্যান্স বলতে যেহেতু এটা একটা কয়েল, কয়েল মানে ইন্ডাক্টর। কোনো কিছু কয়েল আকারে পেঁচানো থাকলে সেটার মধ্যে একটা ইন্ডাকটেন্স পার্ট আসে। এই ইন্ডাকটেন্স পার্টের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স হচ্ছে, পরিমাণটা হচ্ছে গিয়ে এই এক্স। ওকে, তাহলে এক্সএল এর ভ্যালু চাইছে। এক্সএল এর ভ্যালু দেয়াই আছে, কিন্তু লো সাইডে এক্সএল এর ভ্যালু ওহমিক ভ্যালু দেয়া আছে। তো এখানে এক্সএল এর ভ্যালুটা চাইছে সেটা হচ্ছে পার ইউনিট ভ্যালু চাইছে। পার ইউনিট ভ্যালু সোর্স পার ইউনিট, এক্স পার ইউনিট, এটা চাইছি। আচ্ছা, এখন পার ইউনিট ভ্যালু বের করার সূত্র গত ক্লাসে আমরা দেখছি। পার ইউনিটের সূত্র হচ্ছে
অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। কোনো কিছুর প্রকৃত ভ্যালুকে একটা বেস ভ্যালুর সাপেক্ষে মেজার করলে সেটাকে পার ইউনিট ভ্যালু বলে। ঠিক আছে, কোনো কিছুর একটা প্রকৃত মান আছে, এই প্রকৃত মানটাকে বেইজের সাপেক্ষে মেজার করলে সেটাকে বলে পার ইউনিট। যেমন গত ক্লাসে অনেকে হয়তো ছিল না। আহ, ধরো একটা ট্রাকের গায়ে লেখা আছে যে 5 টন। তো তাহলে এই ট্রাকের মেজারমেন্টের ইউনিটটা হচ্ছে গিয়ে টনে, মানে প্রত্যেক 100 কেজি। সো মেট্রিক টন বা 1000 কেজিতে এরকম পার কোনো কিছুকে কারো সাপেক্ষে সংখ্যা মান দিয়ে প্রকাশ করলে যেই সাংখ্যিক মানটা পাওয়া যায় তাকে কোনো কিছুর সাপেক্ষে মাপা হয়েছে। যেমন বেইসটা হচ্ছে কি এখানে টন বা মেট্রিক টন। এই যে বেইজের সাপেক্ষে কোনো কিছুকে সংখ্যায় প্রকাশ করা সেটাকে বলে হচ্ছে কি পার ইউনিট মেজারমেন্ট। তো কোনো কিছুকে আমাদেরকে বেইস ধরা হবে, আর তার সাপেক্ষে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভ্যালুটাকে ওই বেস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে সংখ্যা মানটা পাওয়া যাবে সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে পার ইউনিট। আর একটু যদি পার ইউনিটের হিসাবটা যদি আরেকটু সহজ করে দেখি, যেমন জিম্বাবুয়ে, এটাই হচ্ছে তোমার টাকার মান, ইনফ্লেশন রেট খুবই বেশি, জিম্বাবুয়ের টাকার মান খুবই কম। জিম্বাবুয়েতে টাকা আর হাতে গুনে কেউ হিসাব করে না। ইনফ্লেশন রেট এত বেশি হয়েছে জিম্বাবুয়েতে যে জিম্বাবুয়েতে আসলে টাকা ওজন করা হয়। কেউ কোনো নোট বাজারে নিয়ে গেলে সেই নোটটাকে ওজন করা হয়। ধরো 1 বস্তা টাকা নিয়ে গেলে কয়টা বান্ডিল আছে, 1 বস্তা টাকায় ধরো 50টা বান্ডিল ধরে। তাহলে তুমি যদি 5 বস্তা টাকা নিয়ে যাও তাইলে তোমার কাছে ওই 5 ইউনিট টাকা আছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন আর টাকার হিসাব করবে না, ওইভাবে গুনবে না, তোমার বস্তা হিসাব করবে। তাইলে বেজ হিসেবে কি ধরা হচ্ছে? বেজ হিসেবে ধরা হচ্ছে গিয়ে বস্তা, আর অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে গিয়ে কয় বস্তা। তুমি যদি 5 বস্তা নিয়ে যাও তাহলে 5 বস্তা ডিভাইডেড বাই 1 বস্তা সমান সমান তোমার পার ইউনিট হচ্ছে গিয়ে 5। তুমি যদি 10 বস্তা নিয়ে যাও তাহলে বেসটা হচ্ছে গিয়ে 1 বস্তা টাকা। 10 বস্তা টাকার পার ইউনিট ভ্যালু হচ্ছে গিয়ে 10। এই হচ্ছে গিয়ে পার ইউনিটের হিসাব। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে কি এক্স পার ইউনিট। ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সের পার ইউনিট ভ্যালু কত, এর জন্য আমাদের কাউকে বেস হিসেবে ধরতে হবে, বস্তা হিসেবে কাউকে ধরতে হবে। আর অ্যাকচুয়ালি এটার একটা ভ্যালু আছে। এখন বস্তা হিসেবে কি ধরবো সেইটার বেস বলে দিস, ইউজিং বেস অফ বোথ সাইড। ট্রান্সফরমারের এই সাইডের বস্তার হিসাব আর এই সাইডের বস্তার হিসাব ভিন্ন, কারণ এই সাইডে ভোল্টেজ একরকম থাকে আর অন্য সাইডে ভোল্টেজ একরকম থাকে। এইবার আসি ভোল্টেজের হিসাবে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রেটেড 110 এক সাইডে, আরেক সাইডে হচ্ছে 440। এই সাইডে যদি 110 ভোল্ট দেই, এই সাইডে ভোল্টেজ পাওয়া যাবে হচ্ছে গিয়ে 440 ভোল্ট। ধরো এটা একটা বর্ডার, জিম্বাবুয়ের পূর্ব পার্শ্ব আর পশ্চিম পার্শ্ব। জিম্বাবুয়ের পূর্ব পার্শ্বে ইনফ্লেশন রেট একরকম, আর পশ্চিম পার্শ্বে ইনফ্লেশন রেট আরেক রকম। তো এইদিকে 1 বস্তা নিয়ে গেলে যে ভ্যালু পাওয়া যাবে, অন্য পাশে 4 বস্তা নিয়ে গেলে ওই সম পরিমাণ মূল্য পাওয়া যাবে। তো ট্রান্সফরমারের দুই সাইডে এখন বস্তার ইউনিট ভিন্ন ভিন্ন। এক পাশে হচ্ছে গিয়ে ভোল্টেজের পরিমাণ 110 ডিভাইডেড বাই 440। আর একটা ট্রান্সফরমারের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটার পাওয়ার সবসময় সেম। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইডে পাওয়ার সেম থাকে। এই পাশে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট কমে যায়, এই পাশে কারেন্ট কমে গেলে কারেন্ট বেড়ে গেলে ভোল্টেজ কমে যায়। ফলে ভোল্টেজ কারেন্ট গুণফলের আনুপাতিক রেশিওটা সবসময় সেম থাকে। এই জন্য প্রাইমারি সেকেন্ডারি বোথ সাইডে আমার
পাওয়ারের ভ্যালুটা হচ্ছে কি 2.5 কেভিএ। এটা ট্রান্সফরমারের রেটিং, কেভিএ তে পাওয়ারের রেটিং দেওয়া থাকে। ওকে, এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে পার ইউনিট ভ্যালু বের করতে। আচ্ছা, তো পার ইউনিট ভ্যালু বের করার জন্য প্রথমে লাগবে হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু। ধরে নাও ট্রান্সফরমারের লো সাইডের ভ্যালু মেজার করবো। লো সাইড কোনটা? যেই সাইডে ভোল্টেজ কম সেটা হচ্ছে গিয়ে লো সাইড বা এলটি সাইড বলে, লো টেনশন সাইড। ওকে, সো লো টেনশন সাইড, এই যে বাম পাশের সাইডটা হচ্ছে গিয়ে লো টেনশন সাইড। এই লো টেনশন সাইডের কি দেয়া আছে? লিকেজ রিঅ্যাকট্যান্স দেয়া আছে। কত দেয়া আছে? 0.6 ওহম। তার এইটা হচ্ছে গিয়ে রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু, কারণ এইটা ওহমে দেয়া আছে। তাইলে এক্স এল পার ইউনিট অ্যাট লো সাইড, এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু অ্যাট লো সাইড আর এক্স এর বেস ভ্যালু অ্যাট লো সাইড, এই দুইটা জানা থাকলে আমরা লো সাইডের পার ইউনিট ভ্যালু বের করতে পারবো। এখন অ্যাকচুয়াল ভ্যালু এটা জানি, সেটা কত? 0.06 ওহম। ওকে, এটা বসাইলাম। আর জানা লাগবে কি? বেস ভ্যালু জানা লাগবে, বেস লো সাইড। এখন লো সাইডে তো বেস ভ্যালু বলতে কিছু দেয়াই নাই, ইম্পিডেন্সের বেস ভ্যালু কিছু দেয়াই নাই। কিন্তু বেস সম্বন্ধে আমরা একটা জিনিস জানি, কোনো ইম্পিডেন্স কিংবা রিঅ্যাকট্যান্সের দুইটা মান জানা থাকবে। ওই যে চারটা কোয়ান্টিটির কথা বলছিলাম, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, আর হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। ইম্পিডেন্সের যদি রিঅ্যাকট্যান্স থাকে, রিঅ্যাকট্যান্সও ইম্পিডেন্সের সমতুল্য। ওকে, সো রিঅ্যাকট্যান্স যা, ইম্পিডেন্স তাই। রেজিস্ট্যান্সের পার্টটা ইগনোর করলে রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স এরা একই জিনিস। এখন ভোল্টেজ, এই চারজনের মধ্যে যে কোনো দুইজনকে জানা থাকলে বাকিদেরকে মেজার করা যায়, এটা বলছিলাম প্রথম কথা। তাইলে অ্যাকচুয়াল বেস ভ্যালু দেয়া নাই, কিন্তু তার মানে বেস রিঅ্যাকট্যান্স লাগবে আমার অঙ্ক করার জন্য, এটা দেয়া নাই। তাহলে আমাকে খুঁজতে হবে যে এইগুলার, এই তিনটার ভিতরে কোনো দুইটা দেয়া আছে কিনা। তিনটার ভিতরে কোনো দুইটা দেয়া আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। এই যে রেটিং যেগুলা দেয়া আছে, এর মধ্যে একটা রেটিং আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি ভোল্টেজ। আরেকটা রেটিং আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি পাওয়ার। তো ভোল্টেজ আর পাওয়ার এই দুইটা দেয়া আছে। এই দুইটা যদি দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা এই থার্ডটা, ফোর্থটা, যে কোনোটাই বের করতে পারবো, দুইটা যেহেতু দেয়া আছে। তো তাহলে এখন আমরা কি করতে চাই? এখন আমরা বেস বের করতে চাই। কি বেস বের করতে চাই? বেস ইম্পিডেন্স বা বেস রিঅ্যাকট্যান্স বের করতে চাই। কোন সাইডে? লো সাইডে। এর জন্য সূত্র কি? এর জন্য সূত্র হচ্ছে গিয়ে কে ভি এল এল, লাইন টু লাইন ভোল্টেজের কে ভি এল এল, এটার স্কোয়ার ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কে ভি এল। এটা হচ্ছে গিয়ে বেস ইম্পিডেন্স বের করার সূত্র। বেস কে ভি লাগবে, ভোল্টেজ লাগবে কিলো ভোল্টে। তো এই ভোল্টেজটা কততে দেয়া আছে? এই ভোল্টেজটা দেয়া আছে 110, 110 ভোল্ট। এইটাকে কিলো ভোল্টে নিতে হলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 110কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 0.11 পাবো, তাই না? এই জন্য এখানে কে ভি এল এল স্কোয়ার, এটার পরিবর্তে দেওয়া হয়েছে 0.11 স্কোয়ার। আর সূত্রে কি আছে? 10⁻³ আছে, এই 10⁻³ এখানে দেওয়া হয়েছে। আর নিচে কি দিতে হবে? ডিভাইডেড বাই হবে কেভিএ। পাওয়ারটা কেভিএ তে বসাইতে হবে, পাওয়ারটা কেভিএ তে দেওয়া আছে 2.5 কেভিএ, সো 2.5 আমরা বসাই।
এখন যদি এই জিনিসটা ক্যালকুলেটারে করো, 0.11 স্কোয়ার করো, 10⁻³ দিয়ে গুণ করো, আর 2.5 দিয়ে ভাগ করো, তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে গিয়ে কি বেজ ইম্পিডেন্স অফ লো টেনশন সাইড। তাহলে এই যে লো টেনশন সাইডের পার ইউনিট ভ্যালু হচ্ছে গিয়ে লো টেনশন সাইডে ইম্পিডেন্সের বা রিঅ্যাকটেন্সের অ্যাকচুয়াল ভ্যালু 0.06, আর লো টেনশন সাইডে রিঅ্যাকটেন্সের বেস ভ্যালু, বেস ভ্যালুটা এটা আসছে, এটাও বসাই দিই 4.84। এই 0.06 কে 4.84 দিয়ে ভাগ করলে একটা মান পাওয়া যায়, সেই মানটা হচ্ছে গিয়ে 0.124, এইটা পার ইউনিটে। ওকে, এটার একক হচ্ছে গিয়ে কত, পার ইউনিট। সো পার ইউনিটের কোনো একক থাকে না, এইটা এই দুইজনেরই একক ওহম, ওহম 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 কাটা চলে গেছে, কাটা চলে গিয়ে পার ইউনিট ভ্যালু আসতেছে 0.124 পার ইউনিট। আচ্ছা, এটা একটা সাইডের জন্য গেল, কোন সাইডের জন্য, এই যে পূর্ব পাশ বা পশ্চিম পাশ যেটা বলছিলাম সেই সাইডের জন্য। 440 ভোল্টের সাইডের জন্য সেই সেম সূত্র প্রযোজ্য। কোন সূত্র? অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স। অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কত? অ্যাকচুয়াল ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই, তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট হয়ে গেলে ইম্পিডেন্স কি হয়? ইম্পিডেন্স টার্নস রেশিওর স্কোয়ার দিয়ে গুণ হয়। যদি মনে থেকে থাকে, আগের আগের পৃষ্ঠায় যে জিনিসটাকে প্রুফ করছিলাম যে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স আর সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সের সম্পর্ক হচ্ছে কি একটা আরেকটার এ স্কোয়ার, এক সাইড থেকে আরেক সাইডে গেলে এ স্কোয়ার দিয়ে গুণ করলেই টার্নস ইম্পিডেন্সের হিসাবটা পাওয়া যায়। এখন আসি কোন সাইডে? আমরা আসি হচ্ছে গিয়ে লো সাইডে, এই সাইডে ইম্পিডেন্স কম, যাবো কোন সাইডে? হাই সাইডে, ওই সাইডে ইম্পিডেন্স বেশি। লো সাইডের ইম্পিডেন্স এটা, আর টার্নস রেশিও হচ্ছে গিয়ে এই ভোল্টেজের যে রেশিও 440/110, এই অনুপাতটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার। বোঝা গেছে? এই অনুপাতটা হচ্ছে গিয়ে এ, তার উপর স্কোয়ার করো। সো এ স্কোয়ার গুণ জেড, এ স্কোয়ার গুণ জেড করলেই এটা সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স বা লো সাইডের ইম্পিডেন্স। সেই লো সাইডের ইম্পিডেন্স কে স্কোয়ার দিয়ে গুণ করলে হাই সাইডের ইম্পিডেন্সটা পাওয়া যায়। এক্সেল রেফার টু হাই সাইড, অর্থাৎ হাই সাইডের প্রকৃত ইম্পিডেন্স ভ্যালু হচ্ছে গিয়ে এইটা 0.96। এই জন্য এখানে অ্যাকচুয়াল ভ্যালুর জায়গায় দিছে 0.96, এটা অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, আর বেস ভ্যালু কি? বেস ভ্যালু মনে আছে সূত্র কি? বেস ভ্যালুর সূত্র হচ্ছে যে আহ বেস ইম্পিডেন্সের সূত্র হচ্ছে গিয়ে এটাই, এই যে কেভিএলএল স্কোয়ার ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কেভিএ। তবে এখন এই কেভিটা নিতে হবে কোন সাইডে? গতবার নিছিলাম লো সাইডে, এই যে 0.11 যেটা পাইছিলাম সেটা হচ্ছে 110 কে 1000 দিয়ে ভাগ করে, এটা লো সাইডের ভ্যালু। এইবার কেভিটা নিতে হবে কোন সাইডে? হাই সাইডে, যেহেতু এবার মানটা মেজার করতেছে হাই সাইডে। সো কেভিএলএল স্কোয়ারের জায়গায় কি লিখবা বলো? 440 এত ভোল্ট ডিভাইডেড বাই 1000, কেভিতে নিতে হবে তো কিলো ভোল্টে নিতে হবে, সে 440 কে 1000 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 0.44। সূত্র এটাই, কেভিএলএল স্কোয়ার, এই 0.44 কে স্কোয়ার করা হইলো, সূত্রে আছে 10⁻³, এই 10⁻³ বসানো হইলো। আর নিচে কি আসবে? নিচে আসবে পাওয়ারটা কেভিএ তে, পাওয়ারটা কিন্তু সেম আছে, প্রাইমারি আর সেকেন্ডারিতে পাওয়ার চেঞ্জ হয় না। 2.5 দিয়ে ভাগ দিছে। এই ভাগফলটা করার পরে অ্যাকচুয়াল ইম্পিডেন্স পাওয়া গেছে 77.44 ওহম। এটা হচ্ছে বেস ভ্যালু, বেস ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফরমার এট হাই সাইড। আমাদের পার ইউনিট বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালুটা পাইছি এই যে 0.96, আর বেস ভ্যালুটা পাইছি 77.44। এটাকে এটা দিয়ে ভাগ করার পরেও একটা মান পাইলাম, সেটা হচ্ছে 0.124 পার ইউনিট।
তাহলে এখন এখান থেকে কি পাইলাম দেখো, যে লো সাইডে পার ইউনিট পেলাম 0.124, হাই সাইডেও পার ইউনিট ভ্যালু পেলাম, রিঅ্যাক্ট্যান্সের পার ইউনিট ভ্যালু পেলাম 0.124। অথচ ডাটা কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে একটা ট্রান্সফরমারের লো সাইড কিংবা হাই সাইডে ওহমিক ভ্যালু ভিন্ন, বেস ভ্যালু ভিন্ন, অ্যাকচুয়াল ইম্পিডেন্সও ভিন্ন। এক সাইডে 0.96 আর এক সাইডে 0.06, কিন্তু পার ইউনিট ভ্যালু মেজার করার পর দেখা গেল যে দুই সাইডে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স সেম আসছে। তো এইটা হচ্ছে পার ইউনিট ভ্যালু ইউজ করার একটা সুবিধা। ট্রান্সফরমারে যারা রেটিং করে বা যারা বানায়, তারা ট্রান্সফরমারের পার ইউনিট ভ্যালু দিয়েই ট্রান্সফরমারের সমস্ত ক্যালকুলেশনকে তারা প্রকাশ করে ফেলতে পারে, যদি বেস ভ্যালু জানা থাকে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আগামী দিন ক্লাসে আমরা একটা অঙ্ক করব, সেই অঙ্কটার থিওরিটা এখন একটু দেখবো। এইটা একদম ফান্ডামেন্টাল একটা জিনিস, এইটার উপর বেস করে আমাদের নেক্সট ক্লাসের ম্যাথমেটিক্স ইয়া হবে। ধরো এইটার মূল থিম হচ্ছে বেস চেঞ্জ হয়ে গেল। একটা পাওয়ার সিস্টেমে অল থ্রু আউট তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাও, ট্রান্সফরমারের বিশেষ করে ট্রান্সফরমারের এক সাইড থেকে আরেক সাইডে চলে গেলে কিন্তু কি হয়, বেসটা পরিবর্তন হয়ে যায়। কারণ ট্রান্সফরমারের এক সাইডে যদি ভোল্টেজ 110 থাকে, আর টার্নস রেশিও অনুযায়ী অন্য সাইডে গিয়ে সেটা হয়তো 4 গুণ, 5 গুণ, 10 গুণ এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। যেহেতু ভোল্টেজের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়, সেহেতু বেস ভ্যালু আমাদের ওভারঅল সিস্টেমের বিভিন্ন পার্টে বেস ভ্যালু ভিন্ন ভিন্ন হতে পারে। তো কখনো যদি বেস, নতুন বেজের সাপেক্ষে কোনো একটা পার ইউনিট হিসাব করা লাগে, সেটার সূত্র কি হবে? ধরো কখনো একটা পার ইউনিট ইম্পিডেন্স মেজার করা হয়েছে, সে পার ইউনিট ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে গিয়ে জেড, আর বেস ভ্যালু হচ্ছে গিয়ে জেড বেস। তো অ্যাকচুয়াল জেড আর জেড বেস এর সূত্র হচ্ছে গিয়ে একটু আগে যে সূত্রটা আমরা দেখছি, বেস কেভি স্কোয়ার ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই বেস কেভি। এখন এটাতে একটা রেশিও, সেই রেশিওটাকে আমরা কিভাবে বলতে পারি যে অ্যাকচুয়াল জেড ডিভাইডেড বাই এই বেস কেভি, এটা উপরে চলে আসবে। বেস কেভিএ উপরে চলে আসলে অ্যাকচুয়াল সেট ইন্টু বেস কেভিএ ডিভাইডেড বাই হচ্ছে কি বেস কেভিএ স্কোয়ার ইন্টু 10⁻³ তো অ্যাকচুয়াল জেড যে ভ্যালুটা, এটা একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট এবং 10⁻³ এটা একটা কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। কোনো একটা যন্ত্রের অ্যাকচুয়াল ভ্যালু এবং কনস্ট্যান্ট মান এগুলো পরিবর্তন হয় না। সো ধরো কোথাও যদি ওয়াই সমান সমান কে এক্স আমরা লিখি, কে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়, যে ওয়াই সমানুপাতিক এক্স এরকম লেখা যায়। তো এখানে যেহেতু অ্যাকচুয়াল যেটা 10⁻³ দুজনই কনস্ট্যান্ট, এদের দুইজনকে রিমুভ করে তার পরিবর্তে আমরা একটা প্রপোর্শনাল টার্ম নিয়ে আসতে, চিহ্ন নিয়ে আসতে পারি। তো পার ইউনিট জেড ইজ প্রপোর্শনাল টু বেস কেভি ডিভাইডেড বাই বেস কেভি স্কোয়ার। এটা একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন। এখন তাইলে কোথাও যদি এরকম থাকে যে নতুন পার ইউনিট, তাহলে আমরা সেটাকে বলতে পারি বেস কেভিএ নিউ ডিভাইডেড বাই বেস কেভি নিউ স্কোয়ার। আগের সূত্রের সাথে যদি আমরা রিলেট করি, যে কোনো পার ইউনিট ইম্পিডেন্স হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজের স্কোয়ারের সমানুপাতিক। তাহলে নতুন পার ইউনিট ভ্যালুটা হবে গিয়ে নতুন পাওয়ার ডিভাইডেড বাই নতুন কেভি স্কোয়ারের সমানুপাতিক। আর গিভেন পার ইউনিট ইম্পিডেন্স হবে গিয়ে গিভেন কেভিএ ডিভাইডেড বাই গিভেন ভোল্টেজের স্কোয়ারের সমানুপাতিক। ওকে। তো যে কোনো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এইখানে যদি সমানুপাতিক চিহ্নগুলো তুলে দেই, তাহলে আমাদের সমানুপাতিক ধ্রুবক আসবে কে। এখন নিউকে যদি গিভেনটার ইকুয়েশনটা দিয়ে ভাগ করি, তাহলে উপরে হবে গিয়ে
পার ইউনিট জেড নিউ, নিচে হবে গিয়ে পার ইউনিট জেড গিভেন। কে কে কাটা চলে যাবে, উপরে আসবে বেস কেভিএ নিউ, নিচে আসবে বেস কেভিএ গিভেন। আর এই বেস কেভিএ গিভেনটা ভাগফলের নিচে, এটা উপরে চলে যাবে স্কোয়ার হয়ে। আর এই বেস কেভিএ নিউ যেটা, সেটা নিচে চলে আসবে স্কোয়ার হয়ে। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। এই ইকুয়েশনের সাপেক্ষে আমরা বলতে পারি যে আহ, এখন যদি আমাদের নতুন কোনো পার ইউনিট ইম্পিডেন্স দরকার হয়, আর আগের কোনো পার ইউনিট ইম্পিডেন্স এটা আমাদের দেয়া থাকে, তাহলে আগের গিভেন পার ইউনিট ইম্পিডেন্সের সাথে পাওয়ারের অনুপাতগুলা, বেস পাওয়ারের নতুন এবং পুরাতন পাওয়ারের অনুপাত, এবং পুরাতন কিলোভোল্ট এবং নতুন কিলোভোল্টের যে বেস, তার স্কোয়ারের যে স্কোয়ারকে যদি আমরা গুণ করি, তাহলে নতুন পার ইউনিট ইম্পিডেন্স পাবো। এটা একটা সূত্র। ঠিক আছে? সূত্রটা আসলে কি বোঝায় সেটা আমরা এখানে একটু ছোট করে দেখে ফেলি। এই সূত্রটা যেটা বলতেছে আমাদেরকে সেটা হচ্ছে গিয়ে, কোনো একটা যন্ত্র, সেটার পার ইউনিট ভ্যালু দেয়া আছে 0.2 পার ইউনিট ইম্পিডেন্স দেয়া আছে। সেটা যখন মাপা হয়েছিল তখন সেটার বেস ভ্যালু ছিল, ভোল্টেজের বেস ভ্যালু ছিল, এই যন্ত্রটা একটা বেজের সাপেক্ষে তো পার ইউনিট হিসাব করা লাগে, তখন বেস, এই বেজের সাপেক্ষে মাপা হয়েছে। ভোল্টেজের বেস ছিল 13.2 কিলো ভোল্ট, আর পাওয়ারের বেস ছিল 30 MVA। এখন ধরো যন্ত্রটা এটা তো ধরো ইন্ডাস্ট্রিতে মাপা হয়েছে, যন্ত্রটা খুলে তো আমি নিয়ে পাওয়ার সিস্টেমের কোনো এক জায়গায় কানেক্ট করব। যেই পাওয়ার সিস্টেমে আমি এটাকে কানেক্ট করলাম, সেই পাওয়ার সিস্টেমের বেজ আর 13.2 কিলোভোল্ট নাই। সেই জায়গায় বেজ ধরা হয়েছে, যারা ওইখানে কাজ করতেছে তারা ধরে নিছে যে আমাদের বেজ হচ্ছে 13.8 কেভি, এবং আমাদের বেজ হচ্ছে গিয়ে 50 MVA। এই সাপেক্ষে আমরা সব যন্ত্রের রেটিং করব। তাইলে এটা হচ্ছে গিয়ে পুরাতন বেস বা গিভেন বেস, ওল্ড বেস। আর এইটা হচ্ছে গিয়ে নিউ বেস। কথা বুঝতে পারছো? So, একটা হচ্ছে গিয়ে গিভেন আর একটা হচ্ছে গিয়ে নিউ। এইটাই হচ্ছে গিয়ে এই গিভেন আর নিউর আইডিয়া। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে গিয়ে জেড নিউ লাগবে, পার ইউনিট এম্পিডেন্সের নিউ ভ্যালু লাগবে। নিউ ভ্যালুর জন্য প্রথমে কি কি লাগবে? পার ইউনিট জেড এর পুরাতন ভ্যালু বা গিভেন ভ্যালু। পুরাতন ভ্যালুটা কত? এই 0.2। ওকে। আর কি লাগবে এই সূত্র মতে? ফেজের যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে যে ভ্যালুটা আছে, পাওয়ার, নতুন পাওয়ারটা লাগবে। নতুন পাওয়ারটা কত? 50 MVA। এখন এটাও এমভিএ তে আছে, এটাও এমভিএ তে আছে, এমভিএ এমভিএ কাটা চলে যাবে। কিলো ভোল্ট অ্যাম্পিয়ারও হইতে পারে, মেগা ভোল্ট অ্যাম্পিয়ারও হইতে পারে, অসুবিধা নাই। একক একক কাটা চলে যায়। বাট একটা কিলো ভোল্ট আর একটা মেগা ভোল্ট হইলে দুইজনকে এক জায়গায় কনভার্ট করে নিয়ে যাইতে হবে। যেহেতু দুইজনই এমভিএ তে আছে, সে সমস্যা নেই। দুইজনেরই একক সেম, একক একক কাটা যাবে। উপরে কি বসাবো? নতুন এমভিএ যেটা চাচ্ছি সেটা, নতুনটা কত? 50, তাই না? আর আগে যেটা সাপেক্ষে মাপছিলাম সেটা হচ্ছে গিয়ে 30। এটা কোন জায়গায় বসাইলাম বুঝতেছো? বেস কেভিএ নিউ ডিভাইডেড বাই বেস কেভিএ গিভেন, গুণ। তারপরে এটার সাথে গুণ হবে, কত গুণ হবে? বেস কেভি গিভেন, ভোল্টেজের বেস কেভি। কোনটা উপরে যাবে? গিভেন, যেটা আগে ছিল। আগে বেস কেভি কত ছিল? 13.2। আর নিচে হবে কি? বেস কেভি নিউ। নতুন বেস কেভি যত ধরতেছি তত কিলো ভোল্টে, নতুন বেস ধরছি 13.8। 13.8 আর এই পুরাটার উপরে কি হবে? স্কোয়ার হবে। ব্র্যাকেট দিয়ে এটার ভাগফলের উপরে স্কোয়ার হবে। এই সবকটা যদি গুণ করো তাহলে আরেকটা নতুন ভ্যালু পাইলাম। এটা হচ্ছে এই যে নতুন সিস্টেমে যখন এই যন্ত্রটাকে কানেক্ট করব, তখন এটার পার ইউনিট ভ্যালু হয়ে যাবে 0.306। আগে ছিল 0.2। এই নতুন সিস্টেমে এসে এটার পার ইউনিট ভ্যালু আমাদেরকে হিসাব করতে হবে 0.306। এটাই হচ্ছে এই সূত্রের
মূল থিম। এই সূত্রের উপর বেস করে আমাদের সামনে বড় ম্যাথ আছে। এই ম্যাথটা আমরা আগামীকালকে ক্লাসে দেখবো। আগামীকালকে ক্লাস 9টায়। অফলাইন ক্লাসে তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক। অলরেডি 2টা অফলাইন ক্লাস হয়েছে, তোমাদের 2জনের বেশি মানুষকে পাওয়া যায়নি। সো ক্লাসে 9টা বাজে এসে উপস্থিত হইতে হবে। তো যারা যারা এখন ক্লাসে উপস্থিত আছো তারা চ্যাট বক্সে তোমাদের নাম আর রেজিস্ট্রেশন নাম্বারটা পোস্ট করে দাও, এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। তো মাজার তো কইলা মাজার